তার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা, যেটা এশিয়ায় আমেরিকার পারপাস বহন করে, সেখানে অল দ্য ফাইভ মিনিস্টার নামে একটা ডকুমেন্টারি প্রচার করা হয় বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে, এবং সেই সারা বিশ্বের মাঝে বাংলাদেশের মিলিটারি ফোর্সকে খারাপভাবে উপস্থাপন করে। কারণ উদ্দেশ্য হচ্ছে সরকারকে দুর্বল করা। ঢাকায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর সদর দপ্তরের ঠিক পিছনে 2012 সালে এবং বারাক ওবামা সিরিয়ায় আসাদকে অবার্থ করার জন্য সেখানে গৃহযুদ্ধ চালু করে, এবং প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশকেও প্রো পাকিস্তান বানানোর জন্য শেখ হাসিনাকে উৎখাত করে। ইউএস শেখ হাসিনার কাছে দাবি করে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য। মার্টিন ইউএস এর কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আজ হোক কাল হোক সে ইউএস মিলিটারি বেস বানাবে। ইউএস কোনোভাবেই চায় না হাসিনা সরকার ক্ষমতায় থাকুক। বাংলাদেশের ইমেজকে সারা বিশ্বে জনগণকে খুঁজে শেখ হাসিনাকে জনগণের কাছে ঘৃণিত করা, এটা সম্পূর্ণ একটা প্রতিহিংসা। ইউএস স্টেট ডিপার্টমেন্ট 2021 সালে নির্ধারণ করে যেভাবেই হোক ওভারথ্রো হাসিনা। 2021 সালে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা, যেটা এশিয়ায় আমেরিকার পারপাস বহন করে, সেখানে অল দ্য ফাইভ মিনিস্টার নামে একটা ডকুমেন্টারি প্রচার করা হয় বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে, এবং সেই ডকুমেন্টারিতে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয় যে তারা সবাই প্রধানমন্ত্রীর লোক, এবং রিপোর্টের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে খারাপভাবে ফোর্স করে, এবং সারা বিশ্বের মাঝে বাংলাদেশের মিলিটারি ফোর্সকে খারাপভাবে উপস্থাপন করে। কারণ উদ্দেশ্য হচ্ছে সরকারকে দুর্বল করা এবং পশ্চিমা বিশ্বের কাছে জবাবদিহিতা করা। এর অর্থ হচ্ছে সরকারকে অকার্যকর করতে হলে তার মিলিটারি ফোর্সকে আগে দুর্বল করতে হবে। এবং ডকুমেন্টারি করেছে বিদেশে অবস্থানরত বাংলাদেশের দুইজন ব্যক্তি, তাসনিম খলিল এবং জুলকার নাইন স্যার সামি, এবং এরা বিদেশি গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। কারণ এদের কাছে গোপন সংবাদ আসে গোয়েন্দা সংস্থার মাধ্যমে। অল দ্য ফাইভ মিনিস্টার ম্যান এই ডকুমেন্টারি বানানোর জন্য বিদেশি গোয়েন্দা সংস্থা তাদেরকে ফান্ডিং করে, না হলে কিভাবে তারা এই রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের পর থেকে পুরো পশ্চিমা বিশ্বের মিডিয়া বাংলাদেশের সরকারের বিরুদ্ধে লেগে পড়ে, এবং তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ আনে, এবং এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে এবং বাংলাদেশের ইমেজকে নষ্ট করে তুলে সারা বিশ্বে। এবং একই সময় 2021 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের এলিট প্যারামিলিটারি ফোর্স র্যাবের বিরুদ্ধে মানবাধিকার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর অভিযোগ এনে 7 জনের উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়, যেটা আপনারা সকলেই জানেন কাদের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়। এবং এদের উপর যে অভিযোগ আনা হয় গুম খুনের, সেটার কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখাতে পারেনি, এবং ইউএস কেন নির্দিষ্টভাবে র্যাবের উপরেই নিষেধাজ্ঞা আরোপ করতে হলো? তারা তো চাইলে পুলিশ কিংবা আর্মির উপর নিষেধাজ্ঞা দিতে পারত, কারণ র্যাবের চাইতে পুলিশ এবং আর্মি সরকারকে সহায়তা করে থাকে বেশি। এর অর্থ হচ্ছে যে কারণ ইউএস নিজেই 2004 সালে বিএনপি সরকারের সাথে টেরোরিজমের এগেইনস্টে এই ফোর্স তৈরি করে এবং ইউএস এর ফান্ডিং করেছে। যেমন মিডল ইস্টে আইসিস, আল কায়দা বিভিন্ন টেরোরিজম গ্রুপকে তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং সে অঞ্চলের রাজনীতিকে ডিস্টেবিলাইজ করাই হচ্ছে ইউএস এর কাজ। ঠিক তেমনি করে বাংলাদেশে যখন জঙ্গি নাটক সাজিয়ে র্যাব তৈরির মাধ্যমে বাংলাদেশে তাদের একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলে এবং বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে ফেলে। কারণ তখন বিএনপি সরকারের সাথে জামায়াতে ইসলাম জোটেছিল, যেটা ইউএস এর ফেভারে ছিল না। এবং এইখানে আরেকটা বড় উদ্দেশ্য ছিল 2003 সালে সাউথ এশিয়ান সিকিউরিটি কাউন্সিলে বাংলাদেশে অবস্থানরত ইউএস অ্যাম্বাসেডর মেরি আন পিটার্স তার বিবৃতিতে বলে যে তারা এই অঞ্চলে মিলিটারি বেস বানাতে চায়, তবেই তাদের কোনো প্ল্যান নেই এবং কোথায় হবে, কিন্তু বেস বানাতে চায়। সাউথ এশিয়াতে ইউএস এর কোনো মিলিটারি বেস নাই, এবং এই বিবৃতির মাধ্যমে ইউএস এটা প্রকাশ করায় যে বাংলাদেশে তাদের আরো শক্ত অবস্থান তৈরি করতে হবে। তারপরেই সন্ত্রাসের নামে 2004 সালে র্যাব তৈরি করে এবং ইউএস র্যাবের মাধ্যমে পুলিশ এবং মিলিটারি ফোর্সকে তাদের ফ্যাসারের মধ্যে রাখে এবং এতে করে বাংলাদেশের ইমেজকে সারা বিশ্বে নষ্ট করে সোকল হিউম্যান রাইট ডেমোক্রেসির নামে। এবং 2024 সালের 20 মে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ এনে স্যাংশন প্রয়োগ করে, যেটা ইউএস 2021 সালে অল দ্য ফাইভ মিনিস্টার ডকুমেন্টারির মাধ্যমে জেনারেল আজিজকে ইন্টেনশনালি টার্গেট হয়
যেটার উদ্দেশ্যই ছিল বাংলাদেশের মিলিটারিকে তাদের কন্ট্রোলে নেওয়া। এবং আওয়ামী লীগের পতনের ঠিক অল্প কিছুদিন আগেই আজিজের বিরুদ্ধে স্যাংশন প্রয়োগ করা হয়। তারা তো চাইলে 2021 সালে স্যাংশন দিতে পারতো, কারণ এখানেই অনেক বড় ষড়যন্ত্র, যেটা পরবর্তী ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারবেন। এবং পরবর্তী 2022 সালের 14 আগস্ট নেত্র নিউজের মাধ্যমে যে প্রতিবেদনটি প্রকাশ হয় সেটি আয়নাগর নামে, এবং এটির কাজ করে অল দ্য প্রাইম মিনিস্টারের প্রতিবেদনে যে ব্যক্তিটি কাজ করেছে এবং তারা যে অভিযোগটি আনে এই রিপোর্টের মাধ্যমে বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের সেখানে আটকে রাখা হয়। সেটা হলো ঢাকায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর সদর দপ্তরের ঠিক পিছনে গোপন বন্দিশালা, এবং এই গোপন বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের নিয়ে নির্যাতন করা হয়। এবং সেই প্রতিবেদনে 2 জন আটককৃত ব্যক্তির জবানবন্দি নেওয়া হয় এবং সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত হুইসেল ব্লোয়ারদের তথ্য দেওয়া হয়, যেগুলো পুরো ভিত্তিহীন। এবং এই প্রতিবেদনের কোনো সার্কামস্টেন্সিয়াল বাস্তব এভিডেন্স নেই যে এটা সত্য প্রমাণিত হবে। এবং তারা নিজেই এটার নাম দেয় আয়নাগর। এবং কিভাবে ইউএস ফান্ডিং করে এইসব প্রতিবেদন তৈরির জন্য সেটা পরবর্তী উপস্থাপন করা হবে। একটা মিথ্যে নাটক ছিল, সেটা আপনারা দেখেছেন যে 12 ফেব্রুয়ারি 2025 সালে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা আয়নাগর পরিদর্শন করে, এবং এই আয়নাগর খুঁজে বের করতে 6 মাস সময় লেগেছে তাদের। কেন? এখানেই বড় ষড়যন্ত্রের প্রশ্ন, যে এটা একটা মিথ্যা নাটক। এবং বিবিসির প্রতিবেদনে বলা হয় আয়নাগর পরিদর্শনে না ডাকায় ভুক্তভোগীদের অনেকেরই ক্ষোভ, এবং ঢাকার আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরায় অবস্থিত 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন তিনি। এবং প্রধান উপদেষ্টা এ নিয়ে খুব বিস্ফোরক মন্তব্য করেন যে শেখ হাসিনার প্রতি ওনার মারাত্মক ক্ষোভ এবং ঘৃণার বহিঃপ্রকাশ। এবং সো কল্ড উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা বলেন যে তারা নাকি এই আয়নাগরে বন্দী ছিলেন, এবং সেগুলো চিহ্নিত করেন। সেখানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের প্রয়াত নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আজমি, এবং জামায়াত ইসলামের আরেক প্রয়াত আমির মীর কাসেম আলীর ছেলে উপস্থিত ছিলেন। তবে এই সফরে সঙ্গী হিসাবে ডাক পায়নি আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। এবং মায়ের ডাক সমন্বয়ক সাজিদা ইসলাম বিবিসিকে বলেন এটা খুবই দুঃখজনক, এবং ব্রিগেডিয়ার আজমির যে স্টেটমেন্ট ছিল এটা পরিষ্কার বোঝা যায় যে তাদের একটা ষড়যন্ত্র জনগণকে বোকা বানানো এবং শেখ হাসিনাকে জনগণের কাছে ঘৃণিত করা। এটা সম্পূর্ণ একটা প্রতিহিংসা। বাংলাদেশে যে মানুষকে গুম করা হতো এটা কারা করত সেটার কোনো নির্দিষ্ট শক্ত প্রমাণ নেই। এবং এই যে গুম হওয়ার অভিযোগ 2021 সালে হিউম্যান রাইটস বলেছে যে 2009 সাল থেকেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী 600 জনেরও বেশি মানুষকে গুম করেছে। সেটা হলো বিষয় বাংলাদেশের কোনো মিডিয়া জানে না, তারা জানে। এবং তারা যে অভিযোগ আনে সেটা কে করেছে, কারা করেছে, বাস্তব কোনো সত্যতা নেই। কারণ ইউএস স্টেট ডিপার্টমেন্ট 2021 সালে নির্ধারণ করে যেভাবেই হোক ওভারথ্রো হাসিনা। যেমন উদাহরণ 2012 সালে বারাক ওবামা সিরিয়ায় আসাদকে ওভারথ্রো করার জন্য সেখানে গৃহযুদ্ধ চালু করে, এবং যে অভিযোগ আনে আসাদের বিরুদ্ধে কেমিক্যাল ওয়েপন ব্যবহারের, সেটা ইউএস করেছিল আইসিসের মাধ্যমে আসাদকে সরানোর জন্য। ঠিক তেমনি করে তারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন রকম কেওয়াজ তৈরি করে হাসিনার ইমেজকে সারা বিশ্বে নষ্ট করে তোলে। পরবর্তী 2023 সালে 4 এপ্রিল ডিডব্লিউ আরো একটি প্রতিবেদন তৈরি করে ডেথ স্কোয়াড নামে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত অভিযোগ এনে। এবং এই প্রতিবেদনেও ডিডব্লিউর সাথে নেত্র নিউজ কাজ করে, কারণ এটা তাদের একটা মাস্টার প্ল্যান যেটা শেখ হাসিনা বুঝতে পারে নাই। এবং এই যে র্যাবের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ, এটা সম্পূর্ণ ইউএস এর ফেভারে যেত, এবং ইউএস এটার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করত, এবং র্যাবের ভিতরে তাদের অনুগত কর্মকর্তারাই এসব করত। কারণ ওই যে তারা র্যাবের মাধ্যমে সরকারকে দুর্বল করে তোলে, এবং এগুলা সব ইউএস স্টেট ডিপার্টমেন্টের ফান্ডিং। এবং ইউএস কিভাবে এইসব ফান্ডিং করেছে এটার প্রমাণ বিস্তারিত তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। এবং 2021 সালে যুক্তরাষ্ট্র ডিসেম্বর মাসে অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলন সামিট ফর ডেমোক্রেসির তালিকায় বাংলাদেশকে আমন্ত্রণ করেনি, কারণ ইউএস কোনোভাবেই চায় না হাসিনা সরকার ক্ষমতায় থাকুক। ইউএস এর ডেমোক্রেসি নিয়ে কোথাও কোনো মাথা ব্যথা নেই। ইউএস তো অনেক গণতান্ত্রিক দেশে অনেক গণতান্ত্রিক সরকার হটিয়ে ডিরেক্ট স্বৈরাচারকে বসাইছে, যেমন মিশর, ইউক্রেন, ইরান, পাকিস্তান, আরো অনেক দেশে। কারণ ওদের দরকার পাপেট সরকার,
যে ওদের দাস হয়ে থাকবে এবং ইউএস ডেমোক্রেসি সামিটের আমন্ত্রণ না দেওয়ার মাধ্যমে বিশ্বের কাছে এইটা প্রকাশ করে যে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই এবং তাদের মুখ্য উদ্দেশ্যই হলো যেভাবে হোক ওভারথ্রো হাসিনা এবং বাংলাদেশি রেজিম চেঞ্জের পিছনে যে ব্যক্তিটি বড় ভূমিকা পালন করে বাংলাদেশে নিয়োগকৃত ইউএস অ্যাম্বাসেডর পিটার ডি হাস 2021 সালের 18 ডিসেম্বর ইউএস কংগ্রেস তাকে বাংলাদেশের নতুন অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর জেফ্রি স্যাক্স ওনার একটা কথা আছে যে ইউএসএ তে কেন মিলিটারি কু হয় না, কারণ ইউএসএ তে কোনো এম্বাসি নেই। তাই 2022 সালের 14 ডিসেম্বর মার্কিন অ্যাম্বাসেডর পিটার ডি হাস গুম হওয়া পরিবারদের সাথে ঢাকায় মিটিং করে এবং বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ প্রদান করেন এবং সেই রিপোর্টে ইউএস স্টেট ডিপার্টমেন্টের কাছে প্রেরণ করা হয়, যার মাধ্যমে পশ্চিমা মিডিয়া এ নিয়ে নিউজ তৈরি করে, যার মাধ্যমে সরকারের ইমেজকে আরো ক্ষুণ্ণ করে এবং হিউম্যান রাইটস এ নিয়ে বিবৃতি প্রদান করে। আরেকটা বড় বিষয় হলো মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, তাকে যারা সাহায্য করে তারা হলো বাংলাদেশের সোকল্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নূর খান লিটন, আদিলুর রহমান খান শুভ্র, ব্যারিস্টার সারা হোসাইন, প্রফেসর আসিফ নজরুল, প্রফেসর সিআর আবরার। এরা সবাই হলো ইউএস ব্যাংক এবং এরা ইউএস লবিঙ্গিত সোকল্ড অ্যাক্টিভিস্ট এবং এদের কিভাবে ইউএস ফান্ডিং করে সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং আরো একটা লক্ষ্য করার বিষয় হলো হাসিনা সরকার এদের উপর কোনো বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারতো না, কারণ উপর থেকে সরকারের চাপ থাকতো এদের জন্য। 2023 সালে মে মাসে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সাথে তার মিটিং হয় এবং পরবর্তী জুলাই মাসে আবারও বিএনপির সাথে তার ঢাকায় মিটিং হয় এবং আবারও অক্টোবর মাসে বিএনপির সাথে মিটিং হয় এবং আবারও নভেম্বর মাসে বিএনপি জাতীয় পার্টির সাথে মিটিং হয় সুষ্ঠু নির্বাচনের বিষয়ে। এবং যেটা বড় বিষয়, এখানে বাংলাদেশের ইতিহাসে একই বছরে মার্কিন অ্যাম্বাসেডর এতগুলো মিটিং করে নাই। এখানে স্পষ্ট বোঝা যায় যে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং এই পিটার হাস বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করেছে হাসিনা সরকারকে হটানোর জন্য, কারণ তাকে সরাসরি জো বাইডেন নিয়োগ করেছে রেজিম চেঞ্জ করার জন্য, কারণ এটা সবটাই ছিল একটা মাস্টার প্ল্যান। হাসিনা সরকার যাওয়ার পর 9 আগস্ট নেত্র নিউজের প্রতিবেদনে তৃতীয়মাত্রা জিল্লুর রহমানের প্রকাশিত নিউজ অ্যান অ্যাম্বাসেডর লেগেসি, মানে একজন কূটনীতিকের উত্তরাধিকারী, এবং এই আর্টিকেলের মাধ্যমে জিল্লুর রহমান যেটা বলে যে বাংলাদেশে পিটার হাস গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অন্যতম ভূমিকা পালন করে এবং বিগত দিনে মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং র্যাবের উপর স্যাংশন এবং বিতর্কিত নির্বাচন এইসবের জন্য তার বিশাল ভূমিকা ছিল এবং বাংলাদেশের মানুষকে তার এই অবদান মনে রাখার আহ্বান করা হয়। স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের রাজনীতি চেঞ্জের জন্য তার অন্যতম ভূমিকা ছিল এবং জিল্লুর রহমান যে একজন ইউএস ফান্ডিংকৃত সকল সাংবাদিক সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করব। এবং হাসিনা সরকার পতনের ঠিক 10 দিন আগেই 25শে জুলাই সে তার পদ থেকে রিজাইন দিয়ে নীরবে বাংলাদেশ থেকে চলে যায় এবং এর অর্থ বোঝায় যে তার কার্যক্রম শেষ। এবং পরবর্তীতে 2025 সালে 8 এপ্রিল ঢাকায় প্রফেসর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের অ্যাক্সিলেটেড এনার্জি অ্যাডভাইজার হিসেবে সাক্ষাৎ করেন। এখন যাকে নিয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর দ্য সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডোনাল্ড লু। আপনারা হয়তো সকলে শিখতে পেরেছেন। 2023 সালের জানুয়ারি 14 তারিখে বাংলাদেশের প্রথম আসে এবং বাংলাদেশ সরকারের সাথে মানবাধিকার, বাণিজ্য এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আঞ্চলিক রাজনীতি বিষয়ে আলোচনা করে এবং পরবর্তী 2024 সালের 14 মে দ্বিতীয়বার বাংলাদেশে আসেন এবং 7 জানুয়ারির নির্বাচনের পর যে বিষয় নিয়ে আলোচনা হয় ক্লাইমেট চেঞ্জ, ইকোনমিক টাইস এবং রোহিঙ্গা ক্রাইসিস, এবং বিরোধী দলগুলো যেমন বিএনপির সাথে আলোচনা করে, জামায়াত ইসলামের সাথে আলোচনা করে এবং বিশেষ করে সকল সিভিল সোসাইটি যারা বাংলাদেশে তাদের এজেন্ট হিসেবে কাজ করে এবং তার যেই আলোচনার বিষয়গুলো দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং আনফেয়ার ইলেকশন ইত্যাদি এইসব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সরকারকে চাপে রাখে এবং সে এইসব বিষয়গুলো গুরুত্ব দেয় এবং তার দ্বিতীয় সফরের ঠিক 2 মাস পরেই হাসিনা সরকারের পতন হয় এবং তার ভ্রমণের ঠিক 1.5 মাস পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয় এবং
এটার সাথে সম্পৃক্ত সংগঠন হলো জাতীয় নাগরিক কমিটি, এবং জাতীয় নাগরিক কমিটি সকল সিভিল সোসাইটি, এবং তারা কিভাবে ইউএস লবিং এর মাধ্যমে তাদেরকে নিয়োগ করেছে এবং কিভাবে সংগঠন তৈরি করেছে সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। রাশিয়ান ফরেন মিনিস্ট্রি স্পোক পারসন বারিয়া জাকাইরোভা বলে, আমেরিকা বাংলাদেশে আরব বসন্তের মতো অস্থিতিশীল করে সরকার হটাতে চায়, এবং সে এটাও বলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদের সাথে সম্পৃক্ততা আছে, এবং এই বিবৃতির মাধ্যমে এটা নিশ্চিত যে বাংলাদেশে বড় কিছু হতে যাচ্ছে। এবং ডোনাল্ড লু এর বাংলাদেশ ভ্রমণের মাধ্যমে এটা নিশ্চিত হলো যে হাসিনা সরকার যেভাবে হোক পতন, কারণ পাকিস্তানের গণতান্ত্রিক জনপ্রিয় সরকার ইমরান খানের পতনের পিছনে এই ডোনাল্ড লু অন্যতম ভূমিকা পালন করে। এবং ইমরান খানও একই অভিযোগ আনে যে ইউএস চায় না সে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকুক, এবং ইউএস চায় তাকে উৎখাত করতে। এবং পরবর্তী ইমরান খানের পতন হয় মিলিটারি কুয়ের মাধ্যমে, আর সেটা লিড করেছে ইউএস, এবং ডোনাল্ড লুকে বলা হয় রেজিম চেঞ্জার এই অঞ্চলের। ইমরান খানের পতনের পিছনে যে কারণ ছিল এন্টি আমেরিকা, এবং সে ছিল প্রো চায়না, এবং তার রাশিয়ার সাথেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, যেটা ইউএস এর ব্যাপারে ছিল না, কারণ পাকিস্তান গত ৭৫ বছর ধরে ইউএস এর বাসাল স্টেট হিসেবে আছে, এবং গ্লোবাল সাউথ কন্ট্রোল করার জন্য পাকিস্তানকে ইউএস এর প্রয়োজন। ঠিক তেমনি করে বাংলাদেশেও ইউএস হাসিনা সরকারকে উৎখাতের মাস্টার প্ল্যান করে, এবং বাংলাদেশে হাসিনা সরকারের সাথে ছিল চায়নার গভীর সম্পর্ক, এবং চায়না হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার। এবং চায়নার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রজেক্টের কাজগুলা করা হতো, যেমন পদ্মা সেতু, পাওয়ার প্ল্যান্ট, ঢাকা চিটাগাং হাইওয়ে স্পিড রেলওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু কর্ণফুলী রিভার টানেল, চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন, এবং মোংলা ফোর্ট। এবং চায়না বাংলাদেশের প্রায় ৭২% মিলিটারি ইকুইপমেন্ট সাপ্লাই করে, এবং এগুলো যেমন ট্যাঙ্ক, মিসাইল, সাবমেরিন, ফাইটার জেট, এয়ারক্রাফট, এবং এইসব চায়না লোনের মাধ্যমে করত। এবং এটা ইউএস পছন্দ করত না, কারণ বাংলাদেশের অর্থনীতি চায়নার উপর নির্ভরশীল হয়ে পড়ে, এবং শেখ হাসিনা এভাবে চায়নার সাথে গভীর সম্পর্ক তৈরি করে ফেলে, যেটা ইউএস কোনোভাবেই চাইতো না। এবং ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরে দুদেশের মধ্যে ২৬টি সমঝোতা চুক্তি হয়, এবং চীনা প্রেসিডেন্টের এই ভ্রমণের মধ্যে দুই দেশের সম্পর্ক আরো গভীর হয়, যেটা ইউএস চাইতো না। এবং চায়না বাংলাদেশকে মিলিটারি টেকনোলজি ট্রান্সফার করত। পরবর্তী ২০২৪ সালের মে মাসে চাইনিজ মিলিটারি পিএলএ পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশ মিলিটারির সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে, এবং বাংলাদেশ ২০১৬ সালে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে জয়েন করে। এবং হাসিনা সরকার উৎখাতের ঠিক অল্প কিছুদিন আগে ৪ জুন ঢাকায় চীনের কূটনীতিকদের সাথে মিটিং করে, এবং সেখানে বাংলাদেশ ব্রিক্সে জয়েনের আগ্রহ প্রকাশ করে। ব্রিক্স হচ্ছে অ্যান্টি ইউএস অর্গানাইজেশন, যেটার সদস্য হচ্ছে চীন, রাশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা। এবং বাংলাদেশের এই পদক্ষেপ ইউএস এর এগেইনস্টে ছিল, এবং ১০ জুলাই শেখ হাসিনা চীন ভিজিট করেন। তখন বাংলাদেশে আন্দোলন অনেক ব্যাপক আকারে বড় হয়ে ওঠে, এবং শেখ হাসিনা তার ৪ দিনের সফর বাতিল করে তাড়াতাড়ি দেশে ফিরে যায়। এবং শেখ হাসিনা রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক ছিল, যেমন রাশিয়ার সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং রাশিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল, এবং বাংলাদেশের রাশিয়ার সাথে ভালো সম্পর্ক। এখানে যে বিষয়টা পরিষ্কার বোঝা যায় যে সেটা হলো ইউএস চায় না যে বাংলাদেশ অ্যান্টি ইউএস কোন দেশের সাথে গভীর সম্পর্ক করুক, কারণ ইউএস এর এই অঞ্চলে অনেক বড় ইন্টারেস্ট আছে। এখন মূল বিষয় নিয়ে আলোচনা করি, কেন ইউএস বাংলাদেশকে তার ফেভারে নিতে চায়। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ভারত মহাসাগর, পশ্চিম এবং মধ্য প্যাসিফিক মহাসাগরের অঞ্চলের দেশগুলোকে বলা হয়, যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইউনাইটেড স্টেট এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো, এবং এর ভিতরে বাংলাদেশও আছে। 60% জিডিপি গ্রোথ কান্ট্রি, এবং ২০৪০ সালের ভিতর এই দেশগুলো হবে বিশ্বের 40% জিডিপির অংশীদার। এবং এই অঞ্চলে রয়েছে ওয়ার্ল্ডের বৃহত্তর তৃতীয় অর্থনৈতিক দেশ চায়না, জাপান, ইন্ডিয়া, এবং এই আসিয়ান দেশগুলো ওয়ার্ল্ডের ফার্স্ট গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি। এবং ইউএস এই অঞ্চল কন্ট্রোলের জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করে এবং কোয়াড তৈরি করে চায়নার ইনফ্লুয়েন্সকে কাউন্টার ব্যালেন্স করার জন্য, এবং এই অঞ্চলের দেশগুলোর সাথে বিভিন্ন রকম টাইস তৈরি করে, যেমন তাইওয়ান, জাপান, সাউথ কোরিয়া,
ফিলিপিন এবং এই অঞ্চলের দেশগুলোর সিকিউরিটি প্রোটেকশনের দায়িত্ব নেয় ইউএস। যেমন চায়না কিংবা যদি কোনো দেশ এই দেশগুলোকে অ্যাটাক করে, তাহলে ইউএস তাদেরকে সামরিক অর্থনৈতিক সাহায্য করবে। এবং ইউএস বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্টাডিতে জয়েন করাতে চায়। 2023 সালের 11 জানুয়ারি ঢাকায় ইউএস হাই কমিশন অফিসিয়াল বাংলাদেশ সরকারের সাথে মিটিং করে এবং সেই মিটিং এ বলা হয় বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে মেসেজ এসেছে যে ইউএস বাংলাদেশকে অবহেলা করবে না ইন্দো প্যাসিফিক স্টাডিজের অংশীদার হলে। এবং 2021 সালে চায়না বাংলাদেশকে সতর্ক করে কোয়াডে জয়েন না করার জন্য, এবং চাইনিজ অ্যাম্বাসেডর বলে যে এটা তাদের জন্য সিকিউরিটি থ্রেট। এবং পরবর্তী 22 জানুয়ারি 2025 সালে কোয়াড ফরেন মিনিস্টার তার টুইটে বুঝায় বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার তার সাথে কাজ করতে চায় এবং এই অঞ্চলে সরকারের সাথে তারা পজিটিভ, কারণ তারা কোয়াডকে আরো শক্তিশালী করতে চায় এবং কোয়াডের মেম্বার আরো যুক্ত করতে চায়, যেমন সাউথ কোরিয়া, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, এদের সাথে বাংলাদেশকেও যুক্ত করতে চায়। আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কোয়াডের সদস্য হতে পারে এবং ইউএস এর এই অঞ্চলের নিয়ন্ত্রণ অবশ্যই চায়। এবং ইউএস যদি এই অঞ্চলের নিয়ন্ত্রণ না রাখতে পারে তাহলে তাদের গ্লোবাল ডমিনেন্স হারাবে, আর সেটা ইউএস কখনোই চাইবে না। সে কারণে বাংলাদেশকেও তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এইবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক, সেটা হলো বে অফ বেঙ্গল অবস্থিত সেন্ট মার্টিন আইল্যান্ড, যেটা ইউএস এর জন্য গুরুত্বপূর্ণ এই অঞ্চল নিয়ন্ত্রণের জন্য। এবং ইউএস শেখ হাসিনার কাছে দাবি করে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য, এবং এই আইল্যান্ড দিয়ে ইউএস শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দিবে এবং শেখ হাসিনা তাদের দাবি প্রত্যাখ্যান করে এবং সে দিতে রাজি হয় নাই। ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য, যেমন মায়ানমারকে নিয়ন্ত্রণ করার জন্য 2016 সাল থেকে 21 সাল পর্যন্ত ইউএস ব্যাক লিডার অং সান সুচিকে, সে একজন নোবেল লরিয়েট যেমন প্রফেসর ইউনুস, এবং সে ছিল ইউএস গভর্নমেন্ট ফান্ডেড এবং সে ছিল অ্যান্টাই চায়না। সে কারণে 2021 সালে মিলিটারি কুর মাধ্যমে তাকে উৎখাত করা হয় শেখ হাসিনার মতো। এবং মিয়ানমারে চলছে সিভিল ওয়ার মিলিটারি এবং ইউএস ব্যাক বিভিন্ন মিলিশিয়া গ্রুপের সাথে, এবং সেখানে এখনো অস্থিতিশীলতা বিদ্যমান, কারণ মিয়ানমারে ইউএস এর ইন্টারেস্ট আছে চায়নার ইনফ্লুয়েন্স কাউন্টার ব্যালেন্স করার জন্য, এবং মিয়ানমারের ন্যাচারাল এই সামুদ্রিক রুট, এবং এটাকে অনেক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মেরিটাইম চোক পয়েন্ট বলা হয়। প্রত্যেক দিন এই রুটে 15.2 মিলিয়ন ব্যারেল অয়েল এই স্টেট অফ মালাক্কা দিয়ে, এবং এই রিপোর্ট ইউএস গভর্নমেন্ট এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া। এবং দ্বিতীয় যে বিষয়টা, স্টেট অফ হরমুজ, যেটা পার্সিয়ান গালফ অঞ্চলের মোর দেন 30% ক্রুড অয়েল যায় সাউথ চায়না সিতে, এবং ট্রানজিশন হিসাবে ব্যবহার করা হয় স্টেট অফ মালাক্কা। এবং ওয়ার্ল্ডের মোস্ট ট্রানজিট চোক পয়েন্ট হচ্ছে এই মালাক্কা স্টেট, এবং চায়না মিডল ইস্ট থেকে এই রুটের মাধ্যমে অয়েল, ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করে থাকে, এবং ওয়ার্ল্ডের মোস্ট ট্রানজিট চোক পয়েন্ট হচ্ছে এই মালাক্কা স্টেট। এবং ইউএস এর মাস্টার প্ল্যান হচ্ছে যদি চায়না যুদ্ধে জড়ায় তাহলে এই মেরিটাইম রুট তারা বন্ধ করে দিয়ে এবং চায়নাকে শাটডাউন করা সহজ হবে, কারণ চায়নার 90% অয়েল ইম্পোর্ট হয় এই রুটের মাধ্যমে, এবং চায়না যেহেতু ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, যদি তাদের অয়েল কাট করে দেওয়া হয় তাদের সমস্ত প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। এবং সে কারণে সেন্ট মার্টিন ইউএস এর কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আজ হোক কাল হোক সে ইউএস মিলিটারি বেস বানাবেই, কারণ এই অঞ্চলে ডমিনেন্স করতে হলে সেন্ট মার্টিন আইল্যান্ড তাদের প্রয়োজন। এবং শেখ হাসিনা আরেকটা বড় যে অভিযোগ করেন যে একজন হোয়াইট ম্যান তাকে বলেছে বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়া এই 3 দেশের মধ্যে একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র বানাতে চায়, এবং সম্ভবত এটা ইউএস অ্যাম্বাসেডর বলেছে। এবং এই বিষয়টা বুঝতে হলে আপনারা দেখবেন যে ভারতের মণিপুর, মায়ানমারের রাখাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে জাতিগত সংঘাত, এই নিয়ে আমি পূর্বে একটা ভিডিও আলোচনা করেছিলাম, সেটা আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এবং ইউএস কিভাবে সশস্ত্র গ্রুপকে ফান্ডিং করে এখানে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র তৈরির জন্য। এবং নিউজ এজ ইন্টারন্যাশনালের রিপোর্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, ইউএস ইন্ডিয়াকে কাউন্টার করতে চায় কিছু কারণে, যেমন বর্ডার ডিসপিউট, এবং যেটা মুখ্য বিষয় সেটা হলো ইন্ডিয়ার জিডিপি গ্রোথ, অর্থনৈতিক গ্রোথ ইউএস এর চাইতে 5% বেশি। এবং ইন্ডিয়া ইকোনমি যদি এভাবে বাড়তে থাকে সেটা চায়নার মতো ইউএস এর জন্য হুমকি। সেখানে ইন্ডিয়াকে ইউএস কাউন্টার ব্যালেন্স করতে চায়, এবং কারণ ইন্ডিয়া তার নিজস্ব ফরেন পলিসিতে চলে, ইন্ডিয়ার রাশিয়ার সাথেও রয়েছে ভালো সম্পর্ক, সে কারণে ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য পাকিস্তানকে ব্যবহার করে। এবং বাংলাদেশের রেজিম চেঞ্জের মাধ্যমে দুই পাশে পাকিস্তান,
এবং বাংলাদেশকেও প্রো পাকিস্তান বানানোর জন্য শেখ হাসিনাকে উৎখাত করে। এবং তার প্রমাণ আপনারা দেখেছেন যে বাংলাদেশে এরপর পাকিস্তানের সাথে বাংলাদেশের রেজিম চেঞ্জের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের কিভাবে গভীর সম্পর্ক তৈরি হয়, এবং যেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং লাস্ট যেই বড় লক্ষ্য করার বিষয় সেটা হলো শেখ হাসিনাকে নিয়ে টাইম ম্যাগাজিন একটা কঠিন বিবৃতি দেয়, এবং টাইম ম্যাগাজিনের প্রতিক্রিয়াটা ছিল একটা শক্ত অবস্থান হাসিনার বিরুদ্ধে। এবং এর মাঝে নিশ্চিত হয়ে যায় যে শেখ হাসিনাকে ইউএস যে কোনো ভাবেই উৎখাত করবে, কারণ টাইম ম্যাগাজিনের এই রিপোর্ট অনেক বড়, রাষ্ট্রের প্রধানকেও উৎখাত করার আগে এইরকম বিবৃতি দিয়েছিল। এইবার কনক্লুশনে আসা যাক। দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্ট ডকুমেন্ট এইটা শো করায় যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা রয়েছে, এবং হাসিনাকে সরানোর পরিকল্পনা করা হয় 2019 সাল থেকেই। এবং এখানে আরো বলা হয় ইউএস গভর্নমেন্ট ফান্ডেড এজেন্সিগুলা এই মিশন পরিচালনা করে। এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। এবং এখানে যে বিষয়টা বলা হয় 1975 সালে বঙ্গবন্ধুকে যেভাবে উৎখাত করা হয় ঠিক তেমনি ভাবে হাসিনাকে উৎখাত করা হবে। এবং 17 জুলাই আন্দোলনের সময় ইউএস আহ্বান জানায় শান্তিপূর্ণ অবস্থানের জন্য। এবং 2023 সালের 25 মে ইউএস সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন নতুন ভিসা পলিসি প্রয়োগ করে বাংলাদেশিদের উপর, যারা নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গ করবে তাদের স্যাংশনের আয়ত্তায় আনবে, যেটা সরাসরি থ্রেট দেওয়া হয় বাংলাদেশকে। সরকারের 5 তারিখ দেশ ত্যাগ করার ঠিক পরের দিনে 6 তারিখ ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্পোক পারসন ম্যাথু মিলার বলেন শেখ হাসিনা রিজাইন করে বাংলাদেশ ত্যাগ করে। মূল কথা হলো শেখ হাসিনা কোথায় রিজাইন করেছে সেটা তো কোনো প্রমাণ নেই, তাকে তো মিলিটারি বাইপাস করেছে। এবং বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকারের অভ্যর্থনা জানায়, এবং তারা সেটা জানে যে তাদের পাপেট প্রফেসর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এবং সকল সমন্বয়কদের দাবি প্রফেসর ইউনুসকেই প্রধান উপদেষ্টা বানানো। এবং 8ই আগস্ট প্রফেসর ইউনুস দেশে আসেন এবং দায়িত্ব নেন। এবং এখানে কথা হলো এত মানুষ থাকতে প্রফেসর ইউনুসই কেন, কি ছিল তাদের মাস্টার প্ল্যান, সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং লাস্ট যে বিষয়টা 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর তাকে ইউএসও আশ্রয় দেয় নাই, এবং ইউকেও দেয় নাই, এবং ইউরোপের কোনো দেশও দেয় নাই, কারণ এটা স্পষ্ট যে ইউএস শেখ হাসিনার উপর ক্ষিপ্ত, এবং শেখ হাসিনা যে তাদের ষড়যন্ত্রের বলি হয় এটাই প্রমাণিত হয়। কারণ 1975 সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকে তো জায়গা দিয়েছিল, হাসিনাকে কেন নয়? এবং আপনাদের সকলকে পরবর্তী পার্ট 2-তে সমস্ত ইনফরমেশন তুলে ধরবো, এবং আপনারা অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। সকলকে ধন্যবাদ।